এবং খেয়াল করে দেখেন আপনার সাম্প্রতিক সময়ে আপনাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভাষণ দিছে, সেখানে বলছে যে এই নেপালের সাথে বাংলাদেশের একটা চুক্তির কথা, অবারিত সুযোগ আমাদের সামনে। তার কারণ হচ্ছে নেপালে একটা বিশাল কি আছে, হিমালয় পর্বত আছে। এই হিমালয় পর্বতের কারণে নেপাল যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে সেটা আমরা পাচ্ছি না। আবার আমাদের এখানে একটা বিশাল সমুদ্র আছে, এই সমুদ্র থাকার কারণে আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি সেটা নেপাল পাচ্ছে না, কারণ নেপাল হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। তো আমরা যদি বিনিময় করি, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমাদের সমুদ্রের সুবিধা তাদেরকে আমরা দিব, আর তারা হিমালয়ের সুবিধা আমাদেরকে দিবে। কথা বোঝেন নাই? তাহলে দুইটা রাষ্ট্রই কি হয়ে যাচ্ছে, সমৃদ্ধ হয়ে যাচ্ছে একটা চুক্তির মাধ্যমে। জাস্ট বাধা হচ্ছে কে, ভারত। তো চীনা নেতৃবৃন্দ তারা ভৌগোলিক ভাবে এই ভারতকে বলে থাকে চিকেন। এখন ভৌগোলিক ভাবে ভারতকে যে চিকেন বলা হয়, খেয়াল করে দেখেন, সেখানে বলা হচ্ছে যে এই ভারত অনেকটা দেখতে ভৌগোলিক ভাবে মুরগির মতন। দেখেন, এটা হচ্ছে মুরগির পা, এটা হচ্ছে উপরের দিক, এটা পেছন দিক, আর এটা হচ্ছে মাথা। তাহলে এই মাথার সাথে এই মুরগির মূল ভূখণ্ডে খেয়াল করে দেখেন যোগাযোগ করতেছে কিসের মাধ্যমে, গলার মাধ্যমে। খেয়াল করেন, এটা মুরগির বডি, এটা হচ্ছে মাথা, আর তাহলে এটা কি হবে, গলা। এই মুরগির গলা, এটাকে বলা হয় চিকেন নেক। কি বলা হচ্ছে, চিকেন নেক। তাহলে শিলিগুড়ি করিডোরটার আরেকটা নাম আমরা কি পাচ্ছি, চিকেন নেক। তাহলে চিকেন নেক বলা হয় কোনটাকে, শিলিগুড়ি করিডোরটাকে। খেয়াল করে দেখেন, ছোট্ট একটা জায়গা বাংলাদেশ এবং নেপালের মাঝে, বাংলাদেশ এবং নেপালের মাঝে চলাচলের জন্য ভারতের যে ছোট্ট একটা জায়গা, এটাকে বলা হচ্ছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। এবং খেয়াল করে দেখেন আপনার সাম্প্রতিক সময়ে আপনাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভাষণ দিছে, সেখানে বলছে যে এই নেপালের সাথে বাংলাদেশের একটা চুক্তির কথা, অবারিত সুযোগ আমাদের সামনে। তার কারণ হচ্ছে নেপালে একটা বিশাল কি আছে, হিমালয় পর্বত আছে। এই হিমালয় পর্বতের কারণে নেপাল যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে সেটা আমরা পাচ্ছি না। আবার আমাদের এখানে একটা বিশাল সমুদ্র আছে, এই সমুদ্র থাকার কারণে আমরা যে সুযোগ সুবিধা পাচ্ছি সেটা নেপাল পাচ্ছে না, কারণ নেপাল হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। তো আমরা যদি বিনিময় করি, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমাদের সমুদ্রের সুবিধা তাদেরকে আমরা দিব, আর তারা হিমালয়ের সুবিধা আমাদেরকে দিবে। কথা বোঝেন নাই? তাহলে দুইটা রাষ্ট্রই কি হয়ে যাচ্ছে, সমৃদ্ধ হয়ে যাচ্ছে একটা চুক্তির মাধ্যমে। জাস্ট বাধা হচ্ছে কে, ভারত। বাধা হচ্ছে কে, চিকেন নেক। বিষয়টা খুব ভালো লাগছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ডিপ্লোম্যাটিক কথাটা, বুঝতে পারছেন কিনা? তো এই যে শিলিগুড়ি করিডোর, তারা একটা নাম আমরা কি বললাম, চিকেন নেক, সেটা আমরা দেখলাম। এবার খেয়াল করেন, এই চিকেন নেক পার হইলেই, খেয়াল করে দেখেন, চিকেন নেক পার হলেই এখানে ভারতের একটা অঙ্গরাজ্য আছে যার নাম হচ্ছে সিকিম। নাম কি, সিকিম। এই সিকিম আগে কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু সিকিমের অভ্যন্তরীণ পরিস্থিতি ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে রাজতন্ত্র থাকার কারণে অভ্যন্তরীণ পরিস্থিতি অনেক বেশি জটিল হতে থাকে, কমপ্লেক্স হতে থাকে, দ্বন্দ্ব তৈরি হতে থাকে বিভিন্ন গ্রুপের মাঝে। এবং সেই দ্বন্দ্বের সুযোগে আমরা দেখতে পেলাম যে 1975 সাল নাগাদ ভারত সেখানে হস্তক্ষেপ করে ভারত সিকিম রাষ্ট্রটা কি করে নিছে, দখল করে নিছে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এইটার কারণে আমরা দেখতে পেলাম যে ভারতের ভূ রাজনৈতিক গুরুত্ব আরেকটু কি হয়েছে, বৃদ্ধি পাইছে। এই সিকিমের পরে আমরা দেখতে পাচ্ছি যে দেশটার নাম কি, ভুটান। এখন খেয়াল করেন, এখানে বাংলাদেশ, খেয়াল করে দেখেন, আর এখানে হচ্ছে ভুটান। মাঝখান দিয়ে অল্প হচ্ছে ভারতের চলাচলের পথ, যেটা দিয়ে সেভেন সিস্টার্সে যাচ্ছে। তো খেয়াল করে দেখেন, এখানে যে জায়গা ভুটানের, এই জায়গার নাম হচ্ছে ডোকলাম। জায়গার নাম কি, ডোকলাম। এই ডোকলামকে বলা হয় ভ্যালি বা উপত্যকা। প্রতিটা বিষয় বোঝার ট্রাই করেন। খেয়াল করেন, এটা ডোকলামটাকে কি বলা হচ্ছে, উপত্যকা। ভ্যালি বা উপত্যকা বলা হচ্ছে মূলত দুইটা পর্বতের মধ্যবর্তী যে সমতল বা অসমতল ভূমি, সেটাকে বলা হয় ভ্যালি বা উপত্যকা। কথা বুঝতে পারছেন কিনা? যেমন আমাদের আছে সাঙ্গু ভ্যালি, সাজেক ভ্যালি, নাপিতখালী ভ্যালি, অনেকগুলো ভ্যালি আছে। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ভুটানের একটা ভ্যালি আছে যার নাম হচ্ছে ডোকলাম উপত্যকা বা ডোকলাম ভ্যালি। খেয়াল করে দেখেন, এই ডোকলাম হচ্ছে এখানে, ডোকলামের পাশে ভারত, তার পরপরই হচ্ছে বাংলাদেশ। ভারতের ছোট্ট একটা জায়গা আছে। তো এই চীন চাচ্ছে যে ডোকলামটাকে ভুটানের কাছ থেকে নিয়ে নিতে। এই জন্য এই চীন এই ভুটানকে বারবার অফার দিচ্ছে যে তোমার ডোকলাম, এটা তো অনুর্বর জায়গা, তেমন কিছু উৎপাদন হয় না, তুমি ডোকলামটা আমাকে দাও, আমি 3 গুণ জায়গা তোমাকে দিব। কথা বোঝেন নাই? অনুর্বর জায়গা, উৎপাদন হয় না, কিন্তু ভুটানের ডোকলাম কার কাছে গুরুত্ব বেশি, চীনের কাছে। কারণ চীন যদি ভুটানের ডোকলামটা দখল করতে পারে, সামনে একটু অগ্রসর হলেই বাংলাদেশ, কথা বোঝেন নাই, ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স কি হয়ে যাবে, একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং ভারত সেটাই চাচ্ছে। এই জন্য খেয়াল করে দেখেন, এই ভুটানের ডোকলামকে নিতে যাচ্ছে, চীন নিতে যাচ্ছে। আর আপনাদের বাংলাদেশের খেয়াল করে দেখেন, এখানে চীন বারবার অফার দিচ্ছে তিস্তার মহাপরিকল্পনা আমরা করে দিব, ওই যে লালমনিরহাটে।
তাহলে এখানে তিস্তার মহাপরিকল্পনা, চীনের একটা আধিপত্য বিস্তার হবে, এখানে ঢুকলাম, সামনে দিয়ে একটু চাপ দিবে গলাটা, কথা বোঝেন নাই, মুরগির বডি থেকে কি হয়ে যাবে, মাথা আলাদা হয়ে যাবে। চীন সেই মেকানিজমে করতে যাচ্ছে, কথা বুঝতে পারছেন কিনা। এবং দেখেন চীন শুধু ডোকলাম দিয়ে না, এখানে নেপালে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি চীনের আধিপত্য বিস্তার হয়েছে। যে নেপাল হিন্দু রাষ্ট্র, যেখানে আগে ভারতের আধিপত্য ছিল, সেখানে ভারতের পরিবর্তে কার আধিপত্য বিস্তার হয়েছে, চায়নার আধিপত্য বিস্তার হয়েছে। এবং চীন চাচ্ছে আপনাদের সাথেও সুসম্পর্ক তৈরি করতে। তাহলে এদিকে নেপাল চীনের হাতে, এদিকে বাংলাদেশ চীনের হাতে, তাহলে চিকেন নেকটাকে চাপ দেওয়া সহজ হবে কার জন্য, কার জন্য, চীনের জন্য। এই জন্য চীন এই সেভেন সিস্টার্স কে বিচ্ছিন্ন করার জন্য অনেক রকম মেকানিজম এখানে নেপাল, ভুটান এবং বাংলাদেশ দ্বারা করতেছে। এই জন্য বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি চীনের কাছে দিন দিন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কথা বুঝতে পারছেন কিনা। এই জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে হচ্ছে কি বলে, প্রভুত্ব পরায়ণ হচ্ছে নীতি গ্রহণ করে, আগ্রাসী নীতি গ্রহণ করে আমাদের বিপক্ষে, তাহলে সেক্ষেত্রে আমরা কোন দিকে ঝুঁকে যেতে পারি, চীনের দিক থেকে। এবং চীনের দিক থেকে অবারিত সুযোগ আপনাদের, অবারিত অফার আপনাদেরকে বারবার দেওয়া হচ্ছে, কথা বুঝতে পারছেন কিনা। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের যে ভূ রাজনৈতিক বা ভূ কৌশলগত যে অবস্থান, লোকেশন, এর কারণে, বুঝতে পারছেন কিনা। এবং শুধু চীন আপনাদেরকে অফার দিচ্ছে তা না, ওদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদেরকে অফার দিচ্ছে, কথা বুঝতে পারছেন কিনা। মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন আপনাদেরকে বিভিন্ন সময় কি দিচ্ছে, অফার দিচ্ছে যে আপনারা আমার দিকে ঝোঁকেন, আমি আপনাদেরকে, আচ্ছা স্যার, ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করলে চীনের লাভ কি? একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করলে চীনের লাভটা কোথায়, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন। এই যে আমরা জানি চীনের অন্যতম শত্রু দেশ কোনটা, ইন্ডিয়া, কথা বোঝেন নাই, চীনের অন্যতম শত্রু দেশ কি, ইন্ডিয়া। তাহলে খেয়াল করে দেখেন, এই যে ভারতের সেভেন সিস্টার যদি পৃথক হয়ে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ, ভারত ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ভারত ক্ষতিগ্রস্ত হইলে এটা লাভ কার জন্য, চায়নার জন্য। যেমনটা দেখেন আপনাদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান থেকে, মানে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিভক্ত করার জন্য কে সহযোগিতা করছে, আমার কথা বোঝেন নাই, ভারতের। কেন, কারণ পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে, কথা বুঝতে পারছেন কেন। এই জন্য ইন্টারন্যাশনাল পলিটিক্সে একটা থিওরি আছে, যেটার মূল কথা হচ্ছে শত্রু কি হবে, বন্ধু হবে, শত্রু কি হবে, বন্ধু হবে, কথা বুঝতে পারছেন কিনা। যেমন খেয়াল করে দেখেন, এই অঞ্চলের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি চীন সবসময় সাপোর্ট করতেছে পাকিস্তানকে, পাকিস্তান সবসময় সাপোর্ট করতেছে কাকে, চীনকে। তার কারণ খেয়াল করে দেখেন, পাকিস্তানের শত্রু ইন্ডিয়া, আর ইন্ডিয়ার শত্রুকে চায়না, তাহলে শত্রু কি হচ্ছে, বুঝতে পারছেন কিনা। এই জন্য আমরা দেখতে পাচ্ছি ভারতকে দমন করার জন্য সবসময় এক চায়না এবং কে, পাকিস্তান। এবং তারা আপনাদেরকেও সাথে চাচ্ছে যে আসেন, কথা বুঝতে পারছেন কিনা। আচ্ছা জি, এখন আসেন, সেটা হচ্ছে যদি এই অঞ্চলে ইন্ডিয়ার আধিপত্য, চীনের আধিপত্য বিস্তার হয়, অর্থাৎ এই ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স পৃথক হয়ে যায়, যদিও হওয়াটা অনেক কষ্টকর, কথা বুঝতে পারছেন কিনা, সহজ না, এত ইজি না। যদি পৃথক হয়ে যায়, তাহলে সেভেন সিস্টার্স এর প্রতিটা অঙ্গরাজ্য স্বাধীনতার জন্য কি করতেছে, আন্দোলন করতেছে। তাহলে খেয়াল করে দেখেন, এরা যদি পৃথক হয়ে যায়, এরা স্বাধীনতার জন্য আন্দোলন করবে, তো ভারত এখান থেকে এই সেভেন সিস্টার্স নিয়ন্ত্রণ করাটা অনেক কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কারণ প্রতিবেশী সকল রাষ্ট্র কার দিকে ঝুঁকে যাচ্ছে, চীনের দিকে ঝুঁকে যাচ্ছে। এটা ভারতের জন্য টিকায় রাখা অনেক বেশি কি হবে, কষ্টকর হবে, কথা বুঝতে পারছেন কিনা। যেমনটা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে 71-এ আমরা দেখতে পাচ্ছি, 71-এ পাকিস্তান থেকে যে বাংলাদেশ হয়েছে, খেয়াল করে দেখেন, পাকিস্তান থেকে যে বাংলাদেশ হয়েছে, এর পেছনে অনেক কারণ আছে। আপনারা বলতে পারেন স্যার বৈষম্য ছিল, আমাদের নির্যাতন করতেছে, অনেক কিছুই, কিন্তু এর মধ্যে প্রধান কারণ আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে ভৌগোলিক দূরত্ব। ভৌগোলিক দূরত্ব খেয়াল করে দেখেন, এই যে পাকিস্তান থেকে এই বাংলাদেশ একদম টোটালি বিচ্ছিন্ন ছিল, কথা বোঝেন নাই, এই জন্য স্বাধীনতা অর্জনটা আমাদের জন্য সহজ হয়ে গেছে। কারণ খেয়াল করে দেখেন, এই যে কাশ্মীর, ভারতের কাশ্মীর, খেয়াল করে দেখেন, এত বছর ধরে 47 থেকে বর্তমান পর্যন্ত স্বাধীনতা আন্দোলন করতেছে, কই স্বাধীন হতে পারছে? কারণ দেখেন ভৌগোলিক কি আছে, নৈকট্য আছে, খুব দ্রুত যে ওদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনাদের পার্বত্য চট্টগ্রাম স্বাধীনতার জন্য দীর্ঘ সময় ধরে যুদ্ধ করছে, স্বাধীনতা অর্জন করতে পারছে, খুব দ্রুত যে নিয়ন্ত্রণ করতে পারতেছেন। কিন্তু পাকিস্তানের পক্ষে সেই নিয়ন্ত্রণ করাটা কি হতো না, খুব টাফ হয়ে যেত, বুঝছেন। আর মাঝখানে আবার শত্রু দেশ ইন্ডিয়া, বুঝতে পারছেন কিনা। এজন্য অনেকগুলা বিষয় এখানে জড়িত আছে।